আমার সোনামণি, আমার সুন্দরী কন্যা কোথায়? স্বর্ণালী, আমার মায়াবী কন্যা কোথায়? কেন তাকে সকাল থেকে দেখছি না? পরীরানী, রাজকন্যা মায়াবী পরীর কথা আর কি বলবো। ওনাকে তো আজকাল দেখেই রাখা যাচ্ছে না। ভীষণ দুষ্টু হয়েছে। সবসময় পাখিদের পিছন পিছন ছুটে বেড়াবে আর দুষ্টুমি করবে। পরীরাজ্যের সবাই আমাদের মায়াবী পরীকে ভীষণ আদর করে। তা তো করবেই। এই রাজ্যের কোন পরীর আছে আমার কন্যার মতো সুন্দর ডানা? কোন পরীরই বা আছে আমার কন্যার মতো গায়ের রং? তা যা বলেছেন পরীরানী। এবার যাও তো, যেখান থেকে পারো আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো। পরীরানী, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি এখনই রাজকন্যা মায়াবী পরীকে খুঁজে নিয়ে আসছি। স্বর্ণালী পরী একথা বলে রাজকন্যা মায়াবী পরীকে খুঁজতে যায়। স্বর্ণালী পরী দেখে রাজকন্যা মায়াবী অন্যান্য ছোট পরীদের সাথে খেলছে। রাজকন্যা, চলুন না আমরা লুকোচুরি খেলি। লুকোচুরি আমি খেলতে পারি, একটা শর্তে। যদি আমাকে কখনোই চোর বানানো না হয়, তাহলেই আমি লুকোচুরি খেলবো। কেন রাজকন্যা? নিয়ম অনুযায়ী আপনাকেও আমাদের মতো চোর হতে হবে। কি বলছো? আমি হব চোর? এ কি আমাকে সাজে? তোমাদের সাথে কেন আমাকে এক মনে করছো তা আমি বুঝতে পারছি না। ভুলে যেও না আমার সুন্দর ডানার কথা। ভুলে যেও না আমার সুন্দর চেহারার কথা। আমার মতো সুন্দরী কে আছে এই রাজ্যে? তার উপর আমি এই রাজ্যের সকলের আদরের রাজকন্যা। তাই আমাকে কোনো কিছু করতে কোনো নিয়ম বাধ্য করে না। রাজকন্যা মায়াবীর মুখে এমন কথা শুনে স্বর্ণালী পরীর খুব খারাপ লাগলো। সে মনে মনে বলতে লাগলো, এ কি শুনছি আমি? রাজকন্যা মায়াবী এইভাবে কেন কথা বলছে? রাজকন্যা মায়াবীর মনে কি তাহলে অহংকারের উদয় হলো? না না, এতে একেবারেই ভালো লক্ষণ নয়। ওনাকে বোঝাতে হবে সকলের আদর ভালোবাসায় সে নিজেকে কিছুতেই বিপদের দিকে নিয়ে যেতে পারে না। রাজকন্যা, চলুন, পৈরানী আপনার অপেক্ষা করছেন। সবে তো আমরা খেলছিলাম স্বর্ণালী পরী, এরই ভেতর তুমি চলে এলে, আমাদের শান্তিতে খেলতেও দিলে না। রাজকন্যা, অনেক খেলেছেন, এখন ফিরে না গেলে পরীরানী রেগে যাবেন। স্বর্ণালী পরী এমন কথা বলার পরে মায়াবী পরী তার সাথে পরীরানীর কাছে ফিরে গেল। স্বর্ণালী পরী পরীরানীর কাছে মায়াবী পরীর অহংকারের কথাগুলি সবটাই খুলে বলল। সব কথা শুনে পরীরানী মায়াবী পরীকে বলল, কি ব্যাপার মায়াবী? তুমি সারাদিন কোথায় ছিলে? তুমি রাজকন্যা, আমার পরে পরিরাজ্যের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর সেই তুমি সারাক্ষণ ঘুরে বেড়াও, এত তোমাকে মানায় না। কিন্তু মা, আমি এখন অনেক ছোট, এখনো আমার এত দায়িত্ব নেওয়ার বয়স হয়নি। তাই আমি এখন ঘুরে বেড়াবো, খেলবো আর আনন্দ করব। তাছাড়া আমার মতো সুন্দরী পরী এত কাজ করা কি মানায়? মায়াবী, সবসময় নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করবে না। অহংকার সবাইকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মায়াবী পরীরানীর একমাত্র কন্যা ছিল। শুধু তাই না, মায়াবী সকল পরীদের থেকে দেখতে যেমন আলাদা ছিল, মায়াবীর আচরণও অন্যদের থেকে আলাদা ছিল। পরীরাজ্যের সব থেকে সুন্দরী পরী ছিল মায়াবী, তাই সকলে মায়াবীকে ভীষণ ভালোবাসত। আর এই অতিরিক্ত আদরই মায়াবীকে অহংকারী করে তুলেছিল। ধীরে ধীরে মায়াবী বড় হয়ে গেল আর আরও বেশি সুন্দরী হয়ে উঠল। এতে করে মায়াবী আরও অহংকারী হয়ে গেল। এই, তোরা সব কোথায়? পদ্ম দিঘিতে যাবি? না বাবা, পদ্ম দিঘিতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। শুনেছি পদ্ম দিঘির পাশে ভয়ঙ্কর চেহারার এক দরবেশ থাকে, তার মেজাজ নাকি খুবই খারাপ। দরবেশ দরবেশের জায়গায় ধ্যান করবে, তাতে আমাদের কি শুনি? কিরে, তোরা কি বলিস?
মায়াবী তো ঠিকই বলেছে, আমরা তো পদ্মদিঘিতে যাব গোসল করতে, হাসি ঠাট্টা করব, তারপর চলে আসব। আর কারো বারণ বা কথা আমি শুনবো না। চল এবার পদ্মদিঘিতে যাই। মায়াবী আর তার বান্ধবীরা মিলে পৃথিবীতে নেমে আসে সেই পদ্মদিঘির কাছে। মায়াবী, দেখ দেখ কি সুন্দর দিঘি। পদ্মদিঘিকে যতই দেখি না কেন মনই ভরে না। তাই নাকি? আমার থেকেও এই দিঘি বেশি সুন্দর? না, তা কেন হবে? তবে দিঘির পাশের গাছগুলো দেখতে আরো বেশি সুন্দর। তোর কথার অর্থ কি? তোর সাহস কি করে হয় সামান্য কিছু গাছকে আমার থেকেও বেশি সুন্দর বলার? আজই তোকে আমি উচিত শাস্তি দেব। হা হা হা, দেখ তোরা সবাই, আমার থেকে অন্য কিছুকে বেশি সুন্দর বলার শাস্তি। চল সবাই, আমরা পদ্মদিঘিতে গোসল করব। রাজকন্যা, দয়া করে আমাকে মাফ করে দিন, আমাকে আগের মতো করে দিন। হা হা হা, হুকা হুয়া ডেকে যা, কোনো লাভ হবে না, কারণ আমি সুন্দরী মায়াবী পরী, পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার পরী আমি কাউকে মাফ করি না। মায়াবী একথা বলে বান্ধবীদের নিয়ে পদ্মদিঘিতে গোসল করতে থাকলো। সকলে মিলে অনেক চিৎকার করতে থাকলো, জোরে জোরে হাসতে থাকলো। এতে করে সেই ভয়ঙ্কর দরবেশ রেগে গেল। ভীষণ ভালো লাগছে রাজকন্যা, আরও বেশি ভালো লাগছে ওকে শিয়াল অবস্থায় দেখে। দেখুন দেখুন কিভাবে হুক্কা হুয়া করছে। বেশ হয়েছে, দুঃসাহসিকতা দেখিয়েছিল, তার শাস্তি পেয়েছে। রাজকন্যা, ওই দিকে দেখুন, ওই ভয়ঙ্কর দরবেশের আমাদের হাসির শব্দের সমস্যা হচ্ছে, কিভাবে রেগে যাচ্ছে দেখুন। রাখতে দে, ও আর আমাদের কি করবে। চল আমরা ওকে ঢিল ছুঁড়ে আরও জ্বালাতন করি, এতে করে ও বুঝবে আমাদের প্রতি ওর রাগ প্রকাশ করা ওর কতটা ভুল হয়েছে। মায়াবী বান্ধবীদের সাথে করে নিয়ে দরবেশের গায়ে ঢিল ছুটতে লাগে। দরবেশ এতে করে ভীষণ ক্ষেপে যায় আর ধ্যান বাদ দিয়ে উঠে দাঁড়ায়। এত বড় দুঃসাহস, আমার ধ্যান ভেঙে দাও তোমরা! এত সাহস তোমরা কোথা থেকে পেলে? আমি পরিরাজ্যের সব থেকে সুন্দরী পরী, অপূর্ব ডানা আমার, সোনার গরম ত্বক। আমার কি না আমার সাহসের সীমা তোমার কাছ থেকে জানতে হবে? নিজের ওই কুৎসিত চেহারা কখনো আয়নায় দেখেছো? হা হা হা। কি বললি? এত বড় সাহস তোর? তোর রূপের খুব অহংকার, তাই না? দেখ তোর সাথে আমি কি করি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর অস্তিত্ব সবাই ভুলে যাবে, তুই একা হয়ে যাবি, তোর সোনার ডানা হারিয়ে যাবে, আর তুই কুৎসিত এক সাধারণ মানুষে পরিণত হবি। তোর জাদুতে শেয়ালে পরিণত হওয়া ওই পরী নিজের রূপ ফিরে পেয়ে অন্য পরীদের সাথে নিজের রাজ্যে ফিরে যাবে। সাধু বাবা এই অভিশাপ দেওয়ার পরই মায়াবীর অপূর্ব সেই ডানা পুড়ে গেল আর মায়াবীর চেহারা কুৎসিত হয়ে গেল। মায়াবী সাধারণ এক কন্যার রূপে রূপান্তরিত হয়ে গেল। পরীরাজ্যের সকল পরীরা, এমনকি পরীরানীও মায়াবীর অস্তিত্বের কথা ভুলে গেল। শেয়ালে পরিণত হওয়া সেই পরী নিজের রূপে ফিরে এলো আর সে নিজেও মায়াবীর কথা ভুলে গেল। না, এ আমার কি হলো? বান্ধবীরা, আমার মাকে গিয়ে আমার অবস্থার কথা বল, আমার দুর্দশার ব্যাপারে বল। আরে, কেই কুৎসিত কন্যা, আর আমাদেরই বা কেন বান্ধবী বলছে? কি জানি, এরকম সাধারণ কুৎসিত মনুষ্যকন্যা কি করে এরকম সুন্দর পদ্মদিঘির কাছে আসে? আমি মনুষ্য কন্যা নই, আমি পরিরাজ্যের সব থেকে সুন্দরী পরী, আমি মায়াবী। হা হা হা, এ তো শুধু কুৎসিতই না, এ তো পাগলও।
ছেড়ে দে, চল পরিরাজ্যে ফিরে যাই। সময় মতো না ফিরলে পরিরাজ্ঞী আবার রাগ করবেন। এ কথা বলে পরীরা সবাই মায়াবীকে ফেলে পরিরাজ্যে ফিরে গেল। আর মায়াবী সেই পদ্মদিঘির সামনে বসে দিনের পর দিন দরবেশ বাবার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলো। সাধু বাবা, আমাকে ক্ষমা করুন, আমি পরিরাজ্য ছেড়ে এভাবে বেঁচে থাকতে পারবো না। আমি নিজের রূপের বড়াই করে ভুল করে ফেলেছি। দয়া করে আমাকে মাফ করে দিন, মাফ করে দিন আমাকে। মায়াবী একে একে এভাবে 10 বছর যাবৎ দরবেশ বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে। মায়াবী কাঁদতে কাঁদতে যখন কাদার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে তখন বলে, এক অহংকার আমার সব কিছুই কেড়ে নিল। আমার শক্তি, আমার পরিবার, আমার পরিরাজ্য, আমার রূপ, এমনকি আমার কান্নাটুকুও কেড়ে নিল। কাঁদতে কাঁদতে আমি আজ আর কাঁদতেও পারি না। আমি আমার নিজের রূপ ফিরে পাওয়ার জন্য দিনের পর দিন আর কাঁদতে পারবো না। আমি লোকালয়ে গিয়ে মানুষের সেবা করে নিজের পুরো জীবনটা কাটিয়ে দেব। মায়াবী তারপর পদ্মদিঘির কিছুটা দূরে গিয়ে এক লোকালয়ে গিয়ে কষ্ট করে একটি কুঁড়ে ঘর তৈরি করলো। আর সেই কুঁড়ে ঘরে থেকে অন্যের খেতে খামারে কাজ করে এবং মানুষকে সাহায্য করে নিজের জীবন চালাতে থাকে। সে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে থাকে, বৃদ্ধ আর শিশুদের সম্মান আর ভালোবাসা দেখাতে থাকে। মায়াবীর এরকম পরিবর্তন দেখে দরবেশের মন গলে যায়। আর সে এক রাতে মায়াবীর কুঁড়ে ঘরে আসে। দরবেশ বাবা, আপনি? আমি এসেছি তোকে কিছু জিজ্ঞেস করতে। জি দরবেশ বাবা, বলুন। কি জানতে চান আপনি আমার কাছে? তোর এই পরিবর্তনে আমি খুব খুশি হয়েছি, তাই তোকে আমি 3টি প্রশ্ন করব। এই 3টি প্রশ্নের উত্তরই বলবে তুই কি চাস। যে কোনো একটা কিছু তুই আমার কাছে চাইতে পারিস। 1 নম্বর প্রশ্ন, তুই কি আগের মতো তোর রূপ ফিরে পেতে চাস? 2 নম্বর প্রশ্ন, তুই তোর আগের মতো শক্তি, পরিরাজ্য সব কিছু ফিরে পেতে চাস? 3 নম্বর প্রশ্ন, তুই কি চাস, বাহির থেকে না ভিতর থেকে সোনার মতো খাঁটি হতে? কি চাস তুই, বল আমাকে। আমি এত বছরে বুঝে ফেলেছি বাবা, মানুষের বাহিরের সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্যই আসল। তাই আমি বাহির থেকে নয়, বরং ভিতর থেকে খাঁটি হতে চাই। তোর এই ইচ্ছেই পূরণ হবে। দরবেশ বাবা মায়াবীর উত্তরে মুগ্ধ হয়, আর এতে করে মায়াবী তার পূর্বের রূপ অপূর্ব ডানা ফিরে পায়, আর মায়াবী পূর্বের শক্তিও ফিরে পায়। তোকে ভিতর থেকে খাঁটি করার শক্তি আমার আর নেই, কারণ তুই বাহিরের রূপের মতো ভিতরের রূপকেও খাঁটি করে ফেলেছিস। অনুশোচনায় পুড়তে পুড়তে নিজেকে বিধাতার প্রকৃত সৃষ্টিতে পরিণত করেছিস, তাই আজ তুই সমস্ত অভিশাপ থেকে মুক্ত হলি। দরবেশ বাবা এ কথা বলে চলে গেল। মায়াবী নিজের সব কিছু ফিরে পেয়ে অনেক খুশি হয় আর ফিরে যায় নিজের পরিরাজ্যে আর পরিরানীর কাছে। এত বছর পরে ফিরে এলেও সবাই সব কিছু অদ্ভুতভাবে মেনে নিল, যেন এত বছর কিছুই ঘটেনি। তোর বান্ধবীরা তো কখন ফিরে এসেছে মায়াবী? তোর এখন ফেরার সময় হলো? অদ্ভুত তো, সবাই এমন আচরণ করছে মনে হয় কিছুই হয়নি। মায়াবী বুঝতে পারল এত বছরে যা কিছু হয়েছে এর কিছুই কারো মনে নেই। পরিরাজ্যের সময় যেন থেমে গিয়েছিল। তারপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।